অবশেষে পরিবর্তন হয়ে গেল ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা এবং তারই ফলশ্রুতিতে সহজ হয়ে গেল বেদখল কিংবা যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত সেই সকল বেদখল কিংবা বঞ্চিত ওয়ারিশদের ওয়ারিশান সম্পত্তি উদ্ধার করার পদ্ধতি। সুপ্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতিতে এই বঞ্চিত ওয়ারিশরা তাদের বেদখল কিংবা বঞ্চিত ওয়ারিশান সম্পত্তি উদ্ধার করবেন এবং আদালতে কিভাবে নতুন প্রক্রিয়ায় আবেদন করবেন কিংবা মামলা করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা বঞ্চিত ওয়ারিশ রয়েছি, অর্থাৎ আমাদের ওয়ারিশান সম্পত্তি কোনোভাবে আমরা বুঝে পাই নাই কিংবা আমাদেরকে দেয়া হয় নাই কিংবা ঠিকঠাক মতো ভাগ বন্টন করা হচ্ছে না কিংবা যাচ্ছে না, সেজন্য আমাদের কিন্তু নানান ধরনের ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়ভাবে সালিশ করেও এই বিষয়গুলো খুব একটি সহজে সমাধান হয় না। কেননা সালিশে যদি কোনো সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত যদি কোনো একজন ব্যক্তি অর্থাৎ একজন ওয়ারিশ যদি মানতে নারাজ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সিদ্ধান্তের কোনো ভ্যালু নেই, অর্থাৎ ভ্যালুলেস, এক পয়সারও মূল্য নেই। এখন বাড়তি আরেকটি পদক্ষেপ রয়েছে এবং ফাইনাল এবং যে সিদ্ধান্তটি সবাই মানতে বাধ্য, সেটি হচ্ছে আদালতের রায়। এখন আদালতে যখন কোনো একজন ওয়ারিশ অন্য সকল ওয়ারিশকে বাদী করে বাটোয়ারার মামলা করে, তখন অনেক ক্ষেত্রেই এই মামলাগুলো দীর্ঘদিন ধরে চলে এবং দেখা যাচ্ছে যে এই ওয়ারিশান সম্পত্তিগুলো কেউ না কেউ তো ভোগ দখল করে। এখন যে ব্যক্তিটি জবরদখল করে কিংবা কোনো একটি মাধ্যম দ্বারা তিনি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করছে তার ইচ্ছা মতো, এবং অন্য যে সকল ওয়ারিশ বঞ্চিত কিংবা আপনি যদি বঞ্চিত হন, তখন তাদের একটা আশা থাকে যে আপনি যান আদালতে মামলা করেন, মামলায় দেখা যাবে কে সম্পত্তি পায়। এবং এখানে একটা টেকনিক রয়েছে, সেটি হলো কি, আদালতে মামলা করলে সেই মামলার রায় কিন্তু খুব সহজে হয় না এবং এটি কিন্তু আমাদের প্রচলিত একটি ঘটনা। মুখে মুখে বলা আছে, যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে মামলার মধ্যে ফালাই দেন। এখন বিষয়টি এরূপই কিন্তু আমাদের রয়েছে এবং এর প্রধান কারণ হচ্ছে আমাদের ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থা। সেই ব্রিটিশ আমলে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি অনুযায়ী বিচার প্রক্রিয়া কিন্তু নির্দেশনা দেয়া ছিল। অর্থাৎ সেই আমলের বিচার ব্যবস্থায় 12টি স্টেপের কথা বলা হয়েছিল। একটি হচ্ছে প্রথমেই আবেদন করতে হবে, অর্থাৎ আর্জি দাখিল। তারপরে ওই আর্জির উপর ভিত্তি করে সেই মামলাটি কোন আদালতে যাবে সেটি নির্ধারণ। তারপরে যে যে সকল সাক্ষী প্রয়োজন, যদি কাগজে কলমে সাক্ষী প্রয়োজন হয় সেগুলো, আবার যদি কোনোভাবে মৌখিক সাক্ষী প্রয়োজন হয় কোনো একজন ব্যক্তিকে আদালতে উপস্থিত করে, তাহলে সেগুলো উপস্থাপন করা হয়। এবং দেখা যায় যে এই যে মৌখিক সাক্ষীদের উপস্থিত করার নির্দেশনা, এই নির্দেশনা অনেক সময় পালন করা সম্ভব হয় না। কেননা মৌখিক সাক্ষীরা অনেক সময় আদালতে উপস্থিত হতে চায় না, কিংবা হতে গেলেও যে পক্ষটি বঞ্চিত সেই পক্ষ সাক্ষীদেরকে আদালতে নিয়ে যেতে যে হ্যাসেল কিংবা আর্থিক যে জটিলতা কিংবা অর্থ অপচয়, এটি হয় এবং দেখা যায় যে ডেটে গিয়ে আবার ঘুরেও আসতে হয়, সাক্ষী গ্রহণ সম্পন্ন হয় না। এবং আদালতও এই সাক্ষীগুলো যখন গ্রহণ করে এবং মৌখিকভাবে নিয়ে পরবর্তীতে লিপিবদ্ধ করে, তখন আদালতের ব্যাপক সময় লেগে যায় এবং একের পর এক ডেট চলতে থাকে। এরপরে আরেকটি প্রক্রিয়া হচ্ছে সমন পাঠানো। অর্থাৎ ধরুন সাক্ষী কিংবা বিবাদীকে আদালতে উপস্থিত করতে গেলে তো অবশ্যই আদালতের নির্দেশনা লাগবে। এখন এই নির্দেশনাটি দেওয়া হয় হচ্ছে সমনের মাধ্যমে। আমাদের ব্রিটিশ আমলে সমন ব্যবস্থা ছিল ডাকযোগে, রেজিস্টার ডাকের মাধ্যমে অথবা লোক মারফত। এখন এতে করেও লোক মারফতে যখন সমন পাঠানো হতো, সমনটা ঠিকঠাক ব্যক্তির কাছে পৌঁছাতো না, কিংবা ডাকযোগে পাঠালে ঠিকঠাক মতো পৌঁছাতো না। যে ডেট দেওয়া হতো সেই ডেটে সমনের জবাব আসতো না কিংবা সাক্ষীরা উপস্থিত হতো না। এতে করেও কিন্তু ভোগান্তি বেড়ে যেত, মামলা দীর্ঘায়িত হতো। আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে টাইম পিটিশন, অর্থাৎ যে ব্যক্তিটি মামলা করেছেন সেই ব্যক্তি ইচ্ছা করলে কিছু টাইম নিতে পারতেন বা ডেটে গিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন সময় আবেদন করতে পারতেন। আবার যে বিবাদী, সে বিবাদীও কিন্তু নানান অজুহাতে টাইম নিতে পারতেন। এই ব্যাপারগুলোর কারণেও কিন্তু বিচার প্রক্রিয়া অনেক সময় লেগে যেত, দীর্ঘায়িত হতো। আবার পরবর্তীতে মামলার রায় হলে সেই রায়টি বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ যদি কোনোভাবে যে
ব্যক্তি বঞ্চিত তার পক্ষে রায় আসে, তাহলে তাকে তো রায় বাস্তবায়ন করে সম্পত্তিতে দখলে যেতে হবে। তাহলে এই দখলটি নেয়ার জন্য আবার পরবর্তীতে আলাদা করে রায় বাস্তবায়নের জন্য জারি মামলা করতে হতো এবং ওখানেও কিন্তু একটু সময় লাগতো। তো এই প্রক্রিয়ায় যখন মামলা করা হতো তখন দেখা যেত যে ৫, ৬, ৭, ১০ বছর পর্যন্ত মামলা ঝুলে থাকে। এই প্রক্রিয়ার কারণেই কিন্তু বঞ্চিত ওয়ারিশরা ঠিক সময় মতো তাদের বঞ্চিত ওয়ারিশান সম্পত্তিগুলো কিংবা বেদখল ওয়ারিশান সম্পত্তিগুলো উদ্ধার করতে পারতেন না। এখন এই প্রক্রিয়াটিকে কিন্তু নতুন করে আবার সংস্কার করা হয়েছে। বর্তমানে যে সরকার ব্যবস্থা রয়েছে তারা এই দেওয়ানি কার্যবিধির বিচার প্রক্রিয়াটিকে সংস্কার করে বলছেন যে এখন থেকে আর মৌখিক সাক্ষী আদালতে উপস্থিত করতে হবে না। যে সকল ব্যক্তি মৌখিক সাক্ষী দিতেন সেই সকল ব্যক্তি সর্বপ্রথম যখন আর্জি দাখিল করা হবে কিংবা আবেদন দাখিল করা হবে আদালতে, তখনই তাদের সাক্ষীগুলো লিপিবদ্ধ করে এফিডেভিটের মাধ্যমে আদালতে জমা দিলেই চলবে। অর্থাৎ হ্যাসেলটা কিন্তু কমে গেল, সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করতে হচ্ছে না। প্রযোজ্য ক্ষেত্রে যদি কোনো কারণে জেরা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত থেকে জেরা করার জন্য আবার পুনরায় তাদেরকে ডাকা যেতে পারে। তবে এক্ষেত্রে সমন পাঠানোর যে ব্যাপারটি সেটি বাদীর ক্ষেত্রে হোক কিংবা বিবাদীর ক্ষেত্রে হোক কিংবা সাক্ষীগণের ক্ষেত্রে হোক, এই দুটি পদ্ধতি যে রয়েছিল ডাকযোগে এবং লোক মারফত, তারও পাশাপাশি যেহেতু অত্যাধুনিক যুগ বর্তমানে ডিজিটাল যুগ, সেক্ষেত্রে ডিজিটাল ভেরিয়েশনের মাধ্যমে অর্থাৎ ডাকযোগে এবং লোক মারফতের পাশাপাশি ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মোবাইলে খুদে মেসেজের মাধ্যমেও সমন পাঠানো যাবে এবং এক্ষেত্রে সকল বিষয় নির্ভর করবে আদালতের কিংবা বিচারকের সন্তুষ্টির উপর। বিচারক যদি মনে করে সমন পেয়েছেন, তিনি ফাঁকিবাজি করছেন, তাহলে বিচারক কিন্তু মামলার কার্যক্রম পরিচালনা করে রায় দিয়ে দিতে পারে। আবার যে টাইম পিটিশনের কথা বলা হয়েছে, যে সময় বাড়ানোর কথা বলা হয়েছে, এটিকে লিমিটেশন করা হয়েছে। বলা হয়েছে যে এখন থেকে ২, ৪ বারের বেশি কোনো পক্ষই আর সময় নিতে পারবে না, অর্থাৎ বাদী ২ বার বিবাদী ২ বার, এর মধ্যেই বিচার কার্য সম্পন্ন করতে হবে। এবং আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে আলাদা করে যে জারি মামলা অর্থাৎ রায় বাস্তবায়নের জন্য যে মামলা করতে হতো সেই মামলাটিও আর করার কোনো প্রয়োজন হবে না। আদালত যদি মনে করে রায় দেওয়ার পরপরই রায়টি বাস্তবায়ন করা প্রয়োজন, সেক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তি রায় পেয়েছেন সেই ব্যক্তি যদি জমি থেকে বেদখলে থাকেন কিংবা ভোগ দখলে যেতে না পারেন, তাকে বাধা প্রদান করা হয়, তাহলে আদালত থেকে যথাযথ কর্তৃপক্ষকে অর্থাৎ ভূমি অফিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করতে পারবেন কিংবা করবেন। এক্ষেত্রে যদি পরবর্তীতে সেই রায়টি বাস্তবায়ন না হয়, কেন হলো না এই মর্মে আদালতকে অবহিত করতে হবে। কেননা অনেক ক্ষেত্রেই অনেক ব্যক্তি আবার আপিল করে, রিভিউ করে, রিভিশন করে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আদালতকে অবহিত করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে ফর্মুলা, এই ফর্মুলাই কিন্তু এখন বাস্তবায়িত হবে এবং ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতির নির্দেশক্রমে অর্ডিন্যান্স আকারে এই পদ্ধতিটি বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় কিন্তু এখন বিচার কার্য সম্পন্ন হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত আছেন, বেদখল হয়ে আছেন, তারা খুব সহজেই এখন এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনাদের বঞ্চিত ওয়ারিশান সম্পত্তিগুলো খুব সহজেই উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে হন আপনি ওয়ারিশানের নাতি কিংবা আপনার মায়ের সম্পত্তি কিংবা যে কোনো একটি পদ্ধতি হোক না কেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। আশা করি আর কোনো কিছু বোঝার নেই। তারপরেও যদি আরো কোনো কিছু বুঝতে চান কিংবা জানতে চান, একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।